হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে ডিটেলসে জানব। দ্য কনস্টিটিউশন আর্টিকেল 76 হ্যাজ প্রোভাইডেড ফর দ্য অফিস অফ দ্য অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া। হি ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রি। আমাদের সংবিধান আর্টিকেল 76-এর মধ্যে অ্যাটর্নি জেনারেল এর কথা উল্লেখ করেছে, তার অফিসের কথা উল্লেখ করেছে এবং তিনি হচ্ছেন সারা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ আইন অফিসার। অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্ম, তার নিয়োগ এবং তার টার্ম। অ্যাটর্নি জেনারেল ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। হি মাস্ট বি এ পার্সন হু ইজ কোয়ালিফাইড টু বি অ্যাপয়েন্টেড আ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। তিনি অবশ্যই একজন সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্যতা তার থাকবে। In other word, he must be a citizen of India and he must have been a judge of some high court for 5 years, or an advocate or some high court for 10 years, or an eminent jurist in the opinion of the president. তো সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে কি কোয়ালিফিকেশন লাগে সেটা ডিটেলসে বলা রয়েছে যে কোনো একটা হাইকোর্টের 5 বছরের জন্য জাজ হিসেবে তাকে নিযুক্ত থাকতে হবে, অথবা একজন উকিল হিসেবে তাকে 10 বছরের জন্য কোনো একটা হাইকোর্টে নিযুক্ত থাকতে হবে, অথবা প্রেসিডেন্টের চোখে তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ হবেন। এই যোগ্যতা থাকলে তবেই তিনি এক অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করার তার যোগ্যতাটা তবে থাকবে। টার্ম, কতদিনের টার্ম থাকে অফিস অফ দ্য অ্যাটর্নি জেনারেল ইজ নট ফিক্সড বাই দ্য কনস্টিটিউশন। কতদিনের জন্য তাকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু সংবিধান বলে দেয়নি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বারবার জিজ্ঞাসা করা হয় প্রশ্নে, অ্যাটর্নি জেনারেল টার্মস কত? এটা কিন্তু ফিক্সড টার্ম নয়। ফার্দার দ্য কনস্টিটিউশন ডাজ নট কন্টেইন দ্য প্রসিডিওর অ্যান্ড গ্রাউন্ড ফর হিজ রিমুভাল। তার রিমুভাল কীভাবে হবে, তাকে কীভাবে তার অফিস থেকে রিমুভ করা যেতে পারে সে বিষয়ে কিন্তু সংবিধান কিছু বলেনি। হি হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের প্লেজার অনুযায়ী তিনি তার অফিসে থাকেন। দিস মিনস দ্যাট হি মে বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাট এনি টাইম। এর অর্থ এটাই, প্রেসিডেন্ট মনে করলে তাকে যে কোনো সময় রিমুভ করতে পারেন। হি মে অলসো কুইট হিজ অফিস বাই সাবমিটিং হিজ রেজিগনেশন টু দ্য প্রেসিডেন্ট। তো তিনি অবশ্যই রেজিগনেশনের মাধ্যমে তিনি তার অফিস থেকে রিমুভ হতে পারেন, বা রিমুভ করা বললে ভুল হবে, তিনি রেজিগনেশন দেওয়ার মাধ্যমে তার অফিসটা তিনি ছেড়ে দিতে পারেন। কনভেনশনালি হি রিজাইন্স when the government council of minister resigns or is replaced as he is appointed on its advice. যেহেতু এই কাউন্সিল অফ মিনিস্টার, বর্তমান যে সরকার রয়েছে তাদের সরকার থেকে তাদের কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে সাধারণত রেকমেন্ড করে থাকেন কে অ্যাটর্নি জেনারেল হবেন। তো সেই সরকার যখন পড়ে যাচ্ছে সাধারণত তিনি রিজাইন দিয়ে দেন। এটা চলে আসছে বহুদিন থেকে, সেজন্য এখানে উল্লেখ করা রয়েছে, এরকম কোনো নিয়ম কিন্তু নেই। দ্য রেমিউনারেশন অফ দ্য অ্যাটর্নি জেনারেল is not fixed by the constitution. He receives such remuneration as the president may determine. তো তার স্যালারি কত হবে সেটা সংবিধানে বলা নেই, প্রেসিডেন্ট যেমন মনে করেন তার স্যালারি সেরকম হয়। ডিউটি অ্যান্ড ফাংশনস, অ্যাজ দ্য চিফ ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য ডিউটি অফ দ্য অ্যাটর্নি জেনারেল ইনক্লুড দ্য ফলোয়িং। তার ডিউটি কী কী রয়েছে? টু গিভ অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপন সাচ লিগাল ম্যাটার হুইচ আর রেফার্ড টু হিম বাই দ্য প্রেসিডেন্ট। যে সমস্ত বিষয়ে প্রেসিডেন্ট নির্দিষ্ট করে দেবেন সে সমস্ত বিষয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে লিগাল অ্যাডভাইস দেয়া, লিগাল ম্যাটারে বিভিন্ন অ্যাডভাইস দেয়া, এটা কিন্তু তার প্রধান কাজের মধ্যে পড়ে। সরকারকে, কেন্দ্রীয় সরকারের কথা বলা হচ্ছে এখানে। নাম্বার 2, টু পারফর্ম সাচ আদার ডিউটি অফ লিগাল ক্যারেক্টার দ্যাট আর অ্যাসাইন টু হিম বাই দ্য প্রেসিডেন্ট। এছাড়া অন্যান্য ডিউটি যেটা লিগাল ক্যারেক্টার, যে সমস্ত লিগাল বিষয়ে প্রেসিডেন্ট মনে করবেন সেগুলো, সেই কাজ তাকে দিতে পারে প্রেসিডেন্ট। নাম্বার 3, টু ডিসচার্জ দ্য ফাংশন কনফার্ড অন হিম বাই দ্য কনস্টিটিউশন অর এনি আদার ল। কোনো আইন বা সংবিধান তাকে যে সমস্ত কাজ করতে দিয়েছে সে সমস্ত কাজ করা। দ্য প্রেসিডেন্ট হ্যাজ অ্যাসাইন দ্য ফলোয়িং ডিউটি টু দ্য অ্যাটর্নি জেনারেল। তো প্রেসিডেন্টের হাতে ক্ষমতা রয়েছে, তিনি
অ্যাটর্নি জেনারেলকে কী কী কাজ দিয়েছেন। নাম্বার 1, টু অ্যাপিয়ার অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন অল কেসেস ইন দ্য সুপ্রিম কোর্ট ইন হুইচ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ কনসার্ন। যে সমস্ত কেসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নাম জড়িয়ে রয়েছে সেই সমস্ত কেসে গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করা অ্যাটর্নি জেনারেল কিন্তু মূল কাজ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিম কোর্টে যে সমস্ত কেস চলছে সরকারের বিরুদ্ধে বা সরকার যে সমস্ত কেস করেছে কারোর বিরুদ্ধে, সেই কেসে কিন্তু তিনি উপস্থিত থাকেন সরকারের প্রতিনিধি হিসেবে। Number 2, to represent the government of India in any reference made by the President to the Supreme Court under Article 143 of the Constitution. গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা, প্রেসিডেন্ট যেমন বলবেন 143 নম্বর আর্টিকেল অনুযায়ী প্রেসিডেন্ট যেমন বলে দেবেন সেইভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা। নাম্বার 3, টু অ্যাপিয়ার ইন এনি হাইকোর্ট ইন এনি কেস ইন হুইচ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ কনসার্নড অন রেকর্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তিনি কিন্তু হাইকোর্টেরও যে কোনো কেসে উপস্থিত থাকতে পারেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাথে জড়িত কোনো কেসে হাইকোর্টে উপস্থিত, সুপ্রিম কোর্টে তো থাকেনি, এটা তার মূল কাজের মধ্যে পড়ে। এছাড়াও তিনি দেশের যে কোনো হাইকোর্টে উপস্থিত থাকতে পারে। রাইটস অ্যান্ড লিমিটেশন কী রয়েছে, তার কী অধিকার, কী লিমিটেশন রয়েছে। ইন দ্য পারফরমেন্স অফ হিস অফিসিয়াল ডিউটি দ্য অ্যাটর্নি জেনারেল হ্যাজ দ্য রাইট অফ অডিয়েন্স ইন অল কোর্ট ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের এলাকার মধ্যে যে কোনো হাইকোর্টে উপস্থিত থাকার অধিকার, যে কোনো কোর্টে, শুধু হাইকোর্ট নয়, যে কোনো কোর্টে তিনি উপস্থিত থাকতে পারেন। ফার্দার, হি হ্যাজ দ্য রাইট টু স্পিক অ্যান্ড টু টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট অর দেয়ার জয়েন্ট সিটিং অ্যান্ড এনি কমিটি অফ পার্লামেন্ট অফ হুইচ হি মে বি নেমড আ মেম্বার বাট উইদাউট এ রাইট টু ভোট। খুব গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে এখানে। একজন অ্যাটর্নি জেনারেল তিনি পার্লামেন্টের যে কোনো হাউসে উপস্থিত থাকতে পারেন, তার বক্তব্য রাখতে পারেন, রাইট টু স্পিক অ্যান্ড টেক পার্ট। সেটা রাজ্যসভা হোক, লোকসভা হোক, কিংবা রাজ্যসভা লোকসভার জয়েন্ট সিটিং হোক, তিনি কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারছেন এবং তার মতামতও রাখতে পারছেন, কিন্তু তার কোনো ভোটিং রাইট থাকছে না। রাজ্যসভা লোকসভায় যে ভোটিং রাইট, ভোট দেওয়ার ক্ষমতা তার নেই, উপস্থিত থাকার কথা বলার ক্ষমতা তার রয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। হি এনজয়স অল দ্য প্রিভিলেজ অ্যান্ড ইমিউনিটিস দ্যাট আর অ্যাভেলেবল টু এ মেম্বার অফ পার্লামেন্ট। তিনি সমস্ত প্রিভিলেজ ইমিউনিটি পান একজন পার্লামেন্টের মেম্বার যা পেয়ে থাকেন সেই সমস্ত। ফলোয়িং লিমিটেশন আর প্লেসড অন দ্য অ্যাটর্নি জেনারেল ইন অর্ডার টু অ্যাভয়েড এনি কমপ্লিকেশন অ্যান্ড কনফ্লিক্ট অফ ডিউটি। তো তার কী কী লিমিটেশন রয়েছে অ্যাটর্নি জেনারেল দেখে নেব। নাম্বার 1, হি শুড নট অ্যাডভাইস অর হোল্ড আ ব্রিফ এগেনস্ট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তিনি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্টে কোনো অ্যাডভাইস দিতে পারেন না। হি শুড নট অ্যাডভাইস অর হোল্ড এ ব্রিফ ইন কেসেস ইন হুইচ হি ইজ কল্ড আপন টু অ্যাডভাইস অর অ্যাপিয়ার ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তিনি সে সমস্ত জায়গাতে অ্যাডভাইস দিতে পারেন না যেখানে কিন্তু তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা যেখানে তাকে রাখা হয়নি, সে সমস্ত কেসে কিন্তু তিনি অ্যাডভাইস দিতে পারেন না। হি শুড নট ডিফেন্ড অ্যাকিউজড পারসন ইন ক্রিমিনাল প্রসিকিউশনস উইদাউট দ্য পারমিশন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তিনি কিন্তু কোনো ক্রিমিনাল পার্সনের হয়ে কোনো কেস লড়তে পারবেন না যদি না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে সেই সুযোগটা দেয়। হি শুড নট অ্যাকসেপ্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ ডিরেক্টর ইন এনি কোম্পানি অর কর্পোরেশন উইদাউট দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন ছাড়া তিনি কোনো কোম্পানিতে ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, বা কোনো সংস্থায় তিনি কিন্তু নিযুক্ত হতে পারবেন না। হাউএভার, দ্য অ্যাটর্নি জেনারেল ইজ নট এ ফুল টাইম কাউন্সিল ফর দ্য গভর্নমেন্ট। হি ডাজ নট ফল ইন দ্য ক্যাটাগরি অফ গভর্নমেন্ট সার্ভেন্ট। ফার্দার, হি ইজ নট ডিবার্ড ফ্রম প্রাইভেট লিগাল প্র্যাকটিস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটা সংবিধান স্বীকৃত বডি অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট নন। খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স, এইরকম জায়গা থেকে প্রশ্ন হয়। তিনি কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট নন, এই জন্য তিনি কিন্তু প্রাইভেট লিগাল প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ পার্সোনালি কেউ যদি তার কাছে কেস করে কোনো বিষয়ে, প্রাইভেট কেস, সেটা কিন্তু তিনি লড়তে পারেন। এবং
সরকার যদি অনুমতি দেয় তিনি কিন্তু কোনো সংস্থার ডিরেক্টর হিসেবে নিযুক্ত হতে পারছেন, সেটা বলাই রয়েছে। এবং তিনি কোনো ক্রিমিনাল কেসটা লড়তে পারবেন না, সেটাও বলা রয়েছে, আমরা দেখলাম। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন, যেটা অন্য কোনো অফিসারকে সুযোগ দেওয়া হয়নি। অন্য কোনো সংবিধান স্বীকৃত বডি তারা ফার্দার কোনো নিয়োগ তো পাবেনই না। তো সেই মুহূর্তেও যারা তিনি অফিসে কাজ করার সময়, তারা অফিসে থাকার সময়তেও তিনি অন্য কোথাও নিয়োগ পাবেন না, তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে। তো এখানে কিন্তু অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে সেটা নয়। অ্যাটর্নি জেনারেল কিন্তু এই সুবিধাটা ভোগ করে থাকেন, তিনি নিজস্ব লিগ্যাল প্র্যাকটিস, প্রাইভেট প্র্যাকটিস তিনি করতে পারছেন অফিসে থাকার সময়কালীন। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, ছোটো করে দেওয়া রয়েছে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। ইন অ্যাডিশন টু দ্য অ্যাটর্নি জেনারেল, দেয়ার আর আদার ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দে আর দ্য সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো অ্যাটর্নি জেনারেলের সাথে এই সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া আর অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটাও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অফিসার। দে অ্যাসিস্ট দ্য অ্যাটর্নি জেনারেল ইন দ্য ফুলফিলিং অফ হিজ অফিসিয়াল রেসপন্সিবিলিটিস। তো অ্যাটর্নি জেনারেলকে অ্যাসিস্ট করার জন্য, তার সুবিধার্থে এই দুজন অফিসার কিন্তু নিয়োগ করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। It should be noted here that only the office of the Attorney General is created by the Constitution. In other words, Article 76 does not mention about the Solicitor General, Additional Solicitor General. তো আর্টিকেল 76-এ কিন্তু সলিসিটর জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের কথা কিন্তু বলা নেই, শুধুমাত্র অ্যাটর্নি জেনারেলের কথা বলা রয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্য অ্যাটর্নি জেনারেল ইজ নট আ মেম্বার অফ দ্য সেন্ট্রাল ক্যাবিনেট, তিনি সেন্ট্রাল ক্যাবিনেটের কোনো মেম্বার নন। দিস ইজ আ সেপারেট ল মিনিস্টার ইন দ্য সেন্ট্রাল ক্যাবিনেট টু লুক আফটার লিগাল ম্যাটার অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল। তো আলাদা করে কিন্তু একটা ল মিনিস্ট্রি রয়েছে, সেখান থেকে তারা লিগাল ম্যাটারগুলো দেখে। তো তিনি শুধুমাত্র কেস লড়ে থাকেন গভর্নমেন্টের হয়ে, বিভিন্ন জায়গায় উপস্থিত থাকেন, গভর্নমেন্টকে অ্যাডভাইস দেন, প্রেসিডেন্ট যেরকম বলেন সেই সমস্ত কাজে, লিগাল কাজে তিনি নিযুক্ত থাকেন, এবং তিনি কিন্তু স্বাধীনভাবে নিজের কাজটাও করতে পারেন, এবং তিনি কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট নন। তার কোনো টেনিয়ারের কথাও বলা নেই সংবিধানে, প্রেসিডেন্টের ইচ্ছা মতো তিনি থাকেন। এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু পার্লামেন্টের যে কোনো হাউসে উপস্থিত থাকতে পারেন, জয়েন্ট সিটিংয়ে উপস্থিত থাকতে পারেন, এবং সেখানে কিন্তু তার বক্তব্য রাখতে পারেন। ভোটিং রাইট তার নেই। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, আর্টিকেল 76-এ বলছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলছে। 88-এ বলছে রাইট অফ অ্যাটর্নি জেনারেল অ্যাজ রেসপেক্ট টু হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড কমিটি, পার্লামেন্টের বিভিন্ন কমিটিতেও তিনি কিন্তু কথা বলতে পারেন। 105 পাওয়ার, প্রিভিলেজ অ্যান্ড ইমিউনিটিস অফ অ্যাটর্নি জেনারেল। তো বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। তো এই 3টে আর্টিকেলই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অধ্যায়ের আলোচনা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।